কাণ্ড বলুন তো। মিমি দেরি করে গেলেন অনুষ্ঠানে, যথাসময়ে অনুষ্ঠান শেষ করলেন উদ্যোক্তা, আর উদ্যোক্তা গ্রেফতার হয়ে গেলেন। হ্যাঁ, মিমি চক্রবর্তীর একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল 10টা পৌনে 10টার সময়, আর সেখানে 10:30টার মধ্যে পৌঁছলেও হতো, কিন্তু সেখানে পৌনে 12টায় পৌঁছন, এরকমটাই অভিযোগ মিমি চক্রবর্তী। আর তারপর 12টা পর্যন্ত অনুষ্ঠানের সময়সীমা ছিল, সেই অনুষ্ঠানে উঠে গ্রেফতার, সেই মঞ্চে উঠে অনুরোধ করলেন মঞ্চ থেকে নেমে যাওয়ার উদ্যোক্তা, আর সেই উদ্যোক্তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগে ধৃত অনুষ্ঠানের উদ্যোক্তা। সমস্ত থানার থেকে এসছে, বিনা নোটিশে এখানে এসছে। এবার আপনি নোটিশটা দেখেন, আমি নিশ্চয়ই যাবো। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারেন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর। এলাকাবাসী তারা বাধা দিলেন পুলিশকে, কারণ তার যথেষ্ট ভালো ইমেজ রয়েছে এলাকায়। সবাই যাবো পাড়া, সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। আপনারা দেখুন এখানে ফালতু আরেকজন হচ্ছে, সবাই রয়েছে পাড়ার এখানে, সবাই রয়েছে পাড়ার। এই যে পুলিশ গাড়ি, মঞ্চে দেরিতে ওঠেন তারকা মিমি চক্রবর্তী, আর হেনস্থা হয়ে গেল। দেখুন তো ওই দিনের ছবি দেখুন, ওই দিন কি কোনোভাবে উদ্যোক্তা হেনস্থা করেছিলেন মিমি চক্রবর্তীকে? দেখুন, ওইদিকে সবাই যেমন দেখছিল। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন, অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, একই না নয় বলবে। থ্যাংক ইউ সো মাচ। এতেই মিমির গোসা হলো। মিমি চক্রবর্তীকে স্টেজ থেকে নেমে যেতে বললেন, কারণ 12টা বেজে গেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, এ কেমন গ্রেপ্তার? এটা কার দোষে, কার শাস্তি? এসেছিলেন তো অনেকক্ষণ পরে, আর এই ভদ্রলোক তো 12টা বেজে গেছে, না হলে তো উনি কেস খেতেন। একদমই অয়নদা, গত 25শে জানুয়ারি উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে 10:30টা নাগাদ মিমির আসার কথা ছিল। এই তনয় শাস্ত্রী আগেই অভিযোগ করেছিলেন যে মিমির আসার কথা ছিল 10:30টায়, তিনি 1 ঘন্টা 15 মিনিট দেরি করে 11:45 নাগাদ এসে পৌঁছায় অনুষ্ঠান স্থলে, এবং প্রশাসনের তরফ থেকে অনুষ্ঠান করবার জন্য 12টা পর্যন্ত অনুমতি দিয়েছিল। তিনি সেই কারণেই কোনো রকম অপমান করেননি, নমনীয়ভাবে মিমির কাছে আবেদন জানিয়ে রীতিমতন বলেছিল যে মঞ্চ থেকে নেমে যেতে, কারণ 12টা বেজে গেছে, আগামীতে পরীক্ষা রয়েছে, এলাকার ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে, সেই কারণেই তিনি অনুরোধ করেছিলেন। এবং মিমির অভিযোগকে তিনি মিথ্যা অভিযোগ বলেও দাবি করেছিলেন আগে, এবং রীতিমতন আজ সেই অভিযোগেই এই উদ্যোক্তা শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। এবং পুলিশের সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও একটি স্বপ্রণোদিত মামলা করা হচ্ছে এই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে, কারণ এই মিমির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশকে বাধা সৃষ্টি করা হয়েছে এবং পুলিশকে হেনস্থা করা হয়েছে। সেই অভিযোগে তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো 2জনকে, অর্থাৎ মোট এই ঘটনায় 3জন। অতি সক্রিয়তা কেন? আমি নিশ্চয়ই যাবো। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? দেখো, ইতিমধ্যেই ওই এলাকার অর্থাৎ নয়াগোপালগঞ্জের যে সমস্ত বাসিন্দারা আছে, তারা রীতিমতন অভিযোগ করছেন যে এই তনয় শাস্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার আইনজীবী যেটা জানিয়েছে যে মিমি চক্রবর্তী যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের সমস্ত ধারাগুলো বেলেবেল সেকশন, অর্থাৎ জামিনযোগ্য ধারা। সেক্ষেত্রে কেন তাদের ক্লায়েন্টকে আগে থেকে নোটিশ দেওয়া হয়নি,
বাহ। না নোটিশ দিয়ে গ্রেপ্তার করাটাকে অন্যায় বলেও দাবি আগে করছেন থেকে আইনজীবী। নোটিশ না দিয়ে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হলো দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার যে 12টা বেজে গেছে, 12টার পরে অনুমতি আর নেই। তনয় শাস্ত্রী শাস্তিযোগ্য অপরাধে পড়ে যেতেন। মিমি চক্রবর্তী অনেক দেরি করে গেলেন, তারপরে তিনি অভিযোগ দায়ের করে দিলেন যে হেনস্থার। তো সেদিন কি বলেছিলেন মিমি চক্রবর্তী দেখুন। ক্যারিয়ারে এটা প্রথমবার হলো। এই উদ্ধত্ত আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি। একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই। এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে। সো আমার সাথে উনি যেটা করেছেন, আমি স্টেজে পারফর্ম করছিলাম, উনি হঠাৎ আমার পারফরমেন্সের মাঝে এসে আমায় বলেন আপনি চলে যান। আমি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি উনি আমায় বলছেন। দ্য শক কেম সো সাটল। আমি কিচ্ছু বলি না, আমি ওনার দিকে তাকালাম, উনি বললেন হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। আমি কিচ্ছু বললাম না, আমি গুড নাইট বলে নেমে চলে এলাম। তখনই এফআইআর করে দেওয়া হয়। আমি এটা শেষ দেখবো। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনাকে নিয়ে এসে, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি। প্রশ্ন উঠছে, মিমি চক্রবর্তী একজন নামকরা অভিনেতা, মিমি চক্রবর্তী একজন প্রাক্তন সাংসদ, তার জন্যই কি অতি সক্রিয় পুলিশ? কার দোষে কার শাস্তি? মঞ্চে অনেক দেরিতে ওঠেন তারকা মিমি চক্রবর্তী, আর 12টা পর্যন্ত অনুমতি ছিল এই অনুষ্ঠানের। তাহলে হেনস্থা কোথায়? এখানেই প্রশ্ন, অতি সক্রিয়তা কেন পুলিশের? কেস একটা করেছেন, একটা কমপ্লেন হয়েছে, সবই বেলেবেল সেকশনের কেস। উইদাউট নোটিশে পুলিশ ধরে নিয়ে এসছে। নোটিশ দিতে পারতেন, আমরা কোর্টে সারেন্ডার হয়ে যেতাম, বেল নিয়ে নিতাম, সমস্যার কিছু ছিল না। পূর্ব কলকাতার নাজিরাবাদে একেবারে জলাভূমি ভরিয়ে বেআইনি নির্মাণ, 400-র ওপর বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। তারপরেও কোনো কাজ হয়নি, বরং বেড়েছে। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদের দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। মারা গিয়েছেন বেশ কয়েকজন, এখনো অনেকে নিখোঁজ। অভিযোগ, এই দুটি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি। এই জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে এর আগে নানা সময় অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গত বছরের 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল। নির্মাণের জন্য পঞ্চায়েতের দেওয়া অনুমোদন জলা জমিতে কিনা তা খতিয়ে দেখতে হবে। অনুমোদন বাতিল করতে হবে এবং অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে। 2 বছর ধরে এই মামলা চলছে। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি। বিচার বিভাগ এবং প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। পূর্ব কলকাতা জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্ট নির্দেশ দেয় ডিসেম্বরে। অভিযোগ তারপর কিছুই হয়নি। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে একটি অর্ডার বা রায় দেওয়া হয়। তাতে বলা হয় ইস্ট কলকাতা যে ওয়েস্টল্যান্ড, সেখানে যে বেআইনি নির্মাণ রয়েছে প্রায় 400টি, সেগুলো ভেঙে ফেলতে হবে। 1 মাসের সময় বেশি পেরিয়ে গেছে। তারপরে ছবিটা কি জানেন? আসুন দেখাই কি অবস্থায় রয়েছে সেই জায়গাগুলো। অভিযোগ, দিনে রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে ঢুকে মাটি বোঝাই গাড়ি। সেই মাটি ফেলা হয় জলাভূমিতে। জলাভূমি ভরাট করে কোথাও তৈরি হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। টোটাল ওয়েটল্যান্ড, জলাভূমি প্লাস সব সালি ল্যান্ড। এখানে কোনো কংক্রিট দিয়ে কোনো কাজ করা যাবে না। প্লাস এগুলো সব মৎস্যজীবী দেওয়া ছিল। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে A to Z যত নেতা MLA যা ছিল সব 2 নম্বরই পয়সা খেয়ে এগুলো কাজগুলো করেছে। 8-10 বছর হচ্ছে।
এগুলো কাজগুলো শুরু করেছে। এই যে কারখানাগুলো হয়েছে যেখানে আগুন লাগলো সেগুলো কি বেআইনি? সব বেআইনি। কোনো ফায়ার সার্ভিস নেই, কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কোনো সার্ভিস নেই, কোনো ছেলে সেফটি নেই। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কোথাও কোনো স্ট্রাকচার আপনি পার্মানেন্ট স্ট্রাকচারে পরিণত করতে পারবেন না। কোথাও আপনি হাটমেন্ট ছাড়া, অর্থাৎ আপনি ওপরে কোনো ছাদ বানাতে পারবেন না। তো গোডাউন তো বোঝাই করে হয়েছে এবং এই কনস্ট্রাকশন বেআইনি কনস্ট্রাকশন দিনের পর দিন হয়েছে। সবটা রামসার সাইডে আপনাকে আইনত দিতে পারে না তো লাইসেন্স, আটকে দেওয়া আছে। অনলাইন আপনি পারমিশন পাবেন না, আপনি পলিউশন সার্টিফিকেট পাবেন না, আপনি ফায়ার লাইসেন্স পাবেন না। তাহলে সেখানে কি করে হলো? এই গোডাউনগুলো নিয়ে প্রত্যেকটা সময় আমাদের আপত্তি হয়েছে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায়বর্মন এবং অর্ণব গোস্বামী, নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন পরিবারকে সামনে নিয়ে এসে সাংবাদিক বৈঠক করিয়ে ওয়াও মোমো কর্তৃপক্ষ কি দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলো। ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। দুটি পাশাপাশি গোডাউন, একটি ওয়াও মোমোর কাঁচামাল রাখার, আরেকটি ডেকোরেটার্সের। রবিবার গভীর রাতে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, মারা যান বেশ কয়েকজন। তাদের বাড়িতে এখন হাহাকার। সেই স্বজনহারাদের সামনে রেখে দায় এড়ানোর চেষ্টা ওয়াও মোমোর। রুবি মোড়ে তাদের কর্পোরেট অফিস, সেখানেই ডাকা হয় মৃতদের পরিজনদের। তাদের অফিসের সামনে রাস্তায় বসিয়ে করানো হয় সাংবাদিক বৈঠক। ডেকোরেটরের গোডাউনের কোর্টে বল ঠেলে ওয়াও মোমো কর্তৃপক্ষ চেষ্টা করে দায় ঝাড়ার। বেরোতে পারলো না কেন? তো কোম্পানির ভিতরে এক্সিট গেট ছিল, তো ওই যে ডেকোরেটার্স আছে না, ওখানে প্রচুর পরিমাণে ওদের যে কাঠ বাঁশ এইগুলো ফেলে নিয়ে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল। তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি। বাইরের সাইডটা অনেকটা ফাঁকা, তো সিকিউরিটি গার্ড তাই জন্য ভিতরে বসছিল। তো পাশের গোডাউন থেকে আগুন লেগে, যেহেতু মোমো কোম্পানি কোনো আগুনের কাজ হতো না, ভিতরে দিয়ে ওরা তালাচাবি মেরে দিয়েছিল, ছোট গেটটাই খোলে। ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। যখন ফার্স্ট আগুন লাগলো তখন থেকে যদি ফায়ার সিস্টেম থাকতো তাহলে মানে ভাই মরতো না। স্বজন হারানোর যন্ত্রণা, এরই মাঝে তাদের ডেকে অফিসের সামনে বসিয়ে করানো সাংবাদিক বৈঠক করালো ওয়াও মোমো কর্তৃপক্ষ। কিন্তু এতে কি চিঁড়ে ভিজবে? প্রশ্নটা উঠছে, কারণ ওয়াও মোমোর বিরুদ্ধে নানা জায়গায় দেখানো হয়েছে বিক্ষোভ। যাদবপুরে ওয়াও মোমোর কাউন্টারের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। ধর্মতলায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হয়ে যায় দুটি গোডাউন। এদিন সেখান থেকে ভেঙে পড়া টিনের শেড সরানো হয়। এখনো চলছে দেহাংশের খোঁজ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হাড়গোড়। ডিএনএ ম্যাপিং এর জন্য 23 জনের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর ওই এলাকায় জমায়েত রুখতে আজকে গতকাল 163 ধারা চালু করা হয় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যেটা ছিল 144 ধারা। আজকে তার মধ্যেই 163 ধারার মধ্যেই নাজিরাবাদে বিরোধী দলনেতা তিনি গিয়ে পৌঁছন। তার সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক ছিলেন, দলের বিধায়কদের নিয়ে নাজিরাবাদে যান তিনি। তবে 163 ধারায় ঘটনাস্থলে একাই যান শুভেন্দু, এবং আগামীকাল হাইকোর্টের অনুমতিতে মিছিলও আছে। 11টার মধ্যে জমায়েতের আহ্বান জানান। রাজ্য সরকারকে তোপ দাগেন, পুলিশকে তোপ দাগেন, মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন পাল্টা কুণাল ঘোষ। ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী, এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন। কাউকে বাধা দেয়নি। আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, যেখানে মন্ত্রী মেয়র তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতা সুযোগ পায় না। যখন ঘটনাটা ঘটলো, যখন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্পটে
দমকলের গোটা বাহিনী, পুলিশের গোটা বাহিনী উদ্ধার হচ্ছে, তখন তো এই বিজেপির এই বিজেপির এই লোকগুলো অন্ডালে ওদেরকে নতুন প্রেসিডেন্ট হয়েছে সে আসবে বলে তাকে মুখ দেখাতে হাতে গাঁদা ফুল নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। তখন মানুষের কথা মনে ছিল না, 3 দিন বাদে মনে হয়েছে ওখানে গন্ডগোল করতে যাওয়া উচিত।